বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা আড়ালে কি চলছে জানাবো। শেখ হাসিনার রাজনৈতিক ভুলের সবশেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূসকে সরালে আসলে লাভবান হবে কে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা আড়ালে কি চলছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের উত্তেজনা ও অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, এক চরম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস আগামী দিনের নেতৃত্ব ও গণতান্ত্রিক ধারায় বড় ধাক্কা দিতে পারে বলে শঙ্কা বাড়ছে। জাতীয় নির্বাচনের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, যদিও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পূর্বে জানিয়েছিলেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে তারিখ নির্দিষ্ট না হওয়ায় বিরোধী দলগুলোর চাপ বাড়ছে। বিএনপি নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে তারা 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, অন্যথায় তারা ইউনূস সরকারের প্রতি তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে। এর মধ্যেই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। বিশ্লেষকদের মতে এই বক্তব্য সেনাবাহিনীর অভ্যন্তরে সম্ভাব্য অসন্তোষের ইঙ্গিত বহন করছে। এদিকে নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বলছে, নির্বাচন আয়োজনের পূর্বে রাজনৈতিক সংস্কার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দলটির বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের পূর্ণ স্বায়ত্তশাসন এবং স্থানীয় প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে। অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে রাজনৈতিক সংলাপ চালু করলেও সাংবিধানিক সংস্কার, বিশেষ করে 2 কক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে বড় দলগুলোর মধ্যে মতভেদ এখনও প্রকট। আগামী জুনের শুরুতে দ্বিতীয় দফার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু বাস্তব কোনো অগ্রগতির বিষয়ে সংশয় থেকে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও ক্রমে চাপের মুখে পড়ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে সরকারি কর্মচারী, শিক্ষক ও রাজনৈতিক কর্মীদের লাগাতার বিক্ষোভে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে চাকরির শর্তাবলী ও বেতন কাঠামোর বৈষম্য দূর করার। শিক্ষকরা নিয়োগ প্রক্রিয়ার সংস্কার ও ন্যায্য বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি এক পোস্টে অভিযোগ করেছেন, ডক্টর ইউনূস প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হয়েছেন এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করছে। বিশ্লেষকদের মতে, যদি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত না করা হয়, তাহলে বাংলাদেশ সামনে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মুখোমুখি হতে পারে। রয়টার্সের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এমনই সতর্ক বার্তা উচ্চারণ করা হয়েছে। রাজনৈতিক ভুলের সবশেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা। 24-এর গণ আন্দোলন যখন তুঙ্গে, শেখ হাসিনা তখন যদি ছাত্রদের দাবি মেনে নিতেন তাহলে এমন পরিস্থিতি হতো না। তাছাড়া ছাত্রদের ডেকে সমস্যার সমাধান করলেও এমন পরিস্থিতি হতো না। তিনি গোধরে বসে থাকলেন আর সিনিয়রদের কান কথা শুনেছেন। এজন্য তিনিই দায়ী বলছেন সাধারণ কর্মীরা। এখন দল নিষিদ্ধ হলো, কর্মীরা কোথায় যাবে, এমন প্রশ্ন কর্মীদের। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেটুকু সম্ভাবনা ছিল তার শেখ হাসিনা নিজেই শেষ করে দিয়েছেন। তার চরম দাম্ভিকতা এবং প্রতিবিপ্লব ঘটানোর দুঃস্বপ্ন পুরো দলকে বিপদের দিকে ঠেলে দিয়েছে। ছাত্র জনতার দাবির মুখে শনিবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন দলের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। যুগান্তরকে এমনটি জানিয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক। রাজনৈতিক বিশ্লেষক গণমাধ্যমকে বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট জীবন নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও দেশে রেখে যাওয়া দল এবং দলের নেতাকর্মীদের বাঁচাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি শেখ হাসিনা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ সহ ক্ষমতায় থাকার 15.5 বছরের দুঃশাসন ও লুটপাটের জন্য তার উচিত ছিল জাতির কাছে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, কিন্তু সেটি না করে উল্টো ভারতে বসে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য অব্যাহতভাবে দলের নেতাকর্মীদের উস্কানি দিয়েছেন। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে আওয়ামী লীগ নামে দলটির নেতারা বাংলাদেশের আর রাজনীতি করতে পারবেন না। শুধু তাই নয়,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ওই দিন একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনাল। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন গণমাধ্যমকে বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দলের ভেতরে এবং দেশ চালাতে গিয়ে ক্রমেই একনায়ক হয়ে উঠেছিলেন, যে কারণে ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব গণমাধ্যমকে বলেছেন, গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের গতিপথ নির্ধারিত হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, শেখ হাসিনার অপকর্মের দায়ভার এখন আওয়ামী লীগকে বহন করতে হচ্ছে। তিনি ভারতে পালিয়ে গেছেন, সেখানে আরাম আয়েশে জীবনযাপন করছেন, আর দেশের ভেতরে থাকা দলটির নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিয়ে উপস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছেন। শেখ হাসিনার উচিত ছিল নিজের অপকর্মের জন্য, বিশেষ করে ক্ষমতায় থেকে যে অন্যায় অবিচার করেছেন এর জন্য প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করা, কিন্তু তা না করে উল্টো তিনি প্রতিবিপ্লব করে অন্তর্বর্তীকালীন সরকারকে উচ্ছেদের পণ করে। তার কারণেই আজ আওয়ামী লীগের এই পরিণতি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, শেখ হাসিনা তার শাসনামলেই আওয়ামী লীগের মৃত্যু নিশ্চিত করেন। এখন তার কারণেই দলটির দাফন কাফনের কাজটিও সম্পন্ন হলো। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গণমাধ্যমকে বলেছেন, শেখ হাসিনা যে অন্যায় ও অপকর্ম করেছেন এজন্য অনুতপ্ত না হয়ে উল্টো ভারতে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, যে কারণে সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ক্ষোভের ফলই হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া। তিনি আরও বলেন, এই পরিস্থিতির জন্য শেখ হাসিনাই এককভাবে দায়ী। রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেছেন, শেখ হাসিনার ভুল রাজনীতির খেসারত দিচ্ছে দল হিসেবে আওয়ামী লীগ। তবে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন, গত 9 মাসে আওয়ামী লীগ এমন কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো? উল্লেখ্য, 1949 সালের 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটির যাত্রা শুরু হয়। এ দলের প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক। শেখ মুজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক। 1955 সালে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় 1971 সালের মুক্তিযুদ্ধেও দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই সময়কার কর্মকাণ্ডের জন্য 1971 সালের 26 মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। স্বাধীনতা পরবর্তী নানা বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত হয় দলটি। আওয়ামী লীগের নেতৃত্বে বাকশাল কায়েমের মাধ্যমে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার। এর ফলে ওই সময়েও আওয়ামী লীগকে বিপর্যয়ের মুখে পড়তে হয়। ডক্টর ইউনূসকে সরালে আসলে লাভবান কে হবে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 5 আগস্ট হয়ে উঠেছে এক নতুন অধ্যায়ের সূচনা। এদিন দেশ জুড়ে জনতার ঢল নামে। ছাত্র, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্র হয় একটি অভিন্ন দাবিতে, পরিবর্তনের। 5 আগস্টের সেই ঐতিহাসিক মুহূর্তে দেশের রাজপথে দেখা যায় 71 পরবর্তী বৃহৎ জনস্রোত। দীর্ঘ সময় ধরে চলে আসা শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রূপ নেয় প্রত্যয়ের আন্দোলনে। স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশে শুরু হয় এক নতুন সময়ের যাত্রা, নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। এই উত্তাল সময়ের সামনে আসে একটি বড় প্রশ্ন, কে নেবে দেশের হাল? কে নেতৃত্ব দেবেন এক বিপর্যস্ত রাষ্ট্রকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনার দায়িত্বে? আন্দোলনের অগ্রনায়করা সেদিন তাকান এক অভিজ্ঞ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরপেক্ষ ব্যক্তিত্বের দিকে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। তার নেতৃত্বে আস্থা রাখেন তারা। দেশের অর্থনীতিতে প্রশাসনিক দক্ষতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় ডক্টর ইউনূস হয়ে ওঠেন অনেকের কাছে সম্ভাবনার প্রতীক। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই দেশের অর্থনীতি কিছুটা প্রাণ ফিরে পেতে শুরু করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক সাড়া দেখা যায়।
বাজার কিছুটা স্থিতিশীল হয় এবং আইন শৃঙ্খলাতেও আস্থার কিছু চিহ্ন দেখা যেতে থাকে। তবে এই পরিবর্তনের ধারায় অসন্তুষ্ট কিছু দেশ ও শক্তিও রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।